প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সঞ্জিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে আর্থ্রোস্কোপি। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার পারভেজ 1960 সালের আগস্ট মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1986 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএস ও অর্থোপেডিক্সে ডিপ্লোমা করেন। বর্তমানে তিনি ইবনে সিনা মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার। এই যেটি বলছিলাম, আজকের টপিক বা আজকের বিষয় আর্থ্রোস্কোপি, এটি আসলে কি? আর্থ্রোস্কোপি এটা স্পোর্টস মেডিসিনের একটা ডিপার্টমেন্ট, যেখানে হাঁটু বা শোল্ডার জয়েন্ট বা কাঁধের ফুটো করে ভিতরে চিকিৎসা করা হয়। ক্যামেরার সাহায্যে ভিতরে যদি কোনো লিগামেন্ট এবং অন্যান্য মেনিসকাস বা অন্যান্য ল্যাব্রাম যদি টিয়ার হয়, সেগুলোকে চিকিৎসা করা হয়। আচ্ছা, কাদের ক্ষেত্রে? আপনি ইতিমধ্যেই বলে দিলেন যে সাধারণত স্পোর্টস মানে যারা খেলাধুলার মধ্যে আছে তাদের যেসব প্রবলেম বা ইনজুরি বা এই জাতীয় কোনো সমস্যা যদি হয়, সেক্ষেত্রে সাধারণত এটা করা হয়। এছাড়া কি আর কারো কারো ক্ষেত্রে এটার প্রয়োজনীয়তা রয়েছে? বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যে প্রচুর ইয়ং জেনারেশনের ছেলেরা তারা হোন্ডা চালায়, এবং দেখা গেছে যে হোন্ডা অ্যাক্সিডেন্ট আগের চেয়ে এখন অনেক বেশি। তো হোন্ডা অ্যাক্সিডেন্টের ফলে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ইয়ং ছাত্র বা ইয়ং পিপলদের তাদের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাচ্ছে। আচ্ছা, তো আপনারা কিভাবে করেন, বা যখন এই জাতীয় সমস্যা নিয়ে আপনাদের কাছে রোগীরা আসছে, প্রাথমিকভাবে আপনাদের করণীয় কি থাকে? হ্যাঁ, সব লিগামেন্ট ছিঁড়ে গেলেই যে আমরা অপারেশন করি তা না। প্রথমে তাকে প্রপার অ্যাসেসমেন্ট করি যে লিগামেন্ট ছিঁড়ে গেলে তার ভবিষ্যতের লাইফে কোনো অসুবিধা হবে কিনা। তাছাড়া 50 ঊর্ধ্ব লোকদের আমরা কখনো লিগামেন্ট রিকনস্ট্রাকশন করি না। মানে বয়সটাও এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর্থোপ্লাস্টি যেমন বয়স্ক লোকদের করি, আর আর্থ্রোস্কোপি ঠিক ইয়ং জেনারেশনের একটা সার্জারি এটা করা হয়, যে যাদের লিগামেন্ট ছিঁড়ে যায় এবং যাদের প্রয়োজন একটা হেলদি নি, তাদেরই আমরা লিগামেন্ট রিকনস্ট্রাকশনটা করি। আচ্ছা, কিভাবে করেন? সাধারণত আমাদের এখানে যেটা আমাদের পাওয়া যায় সেটা হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা এসিএল ইনজুরি হয়। এসিএল ইনজুরি হলে আমরা সাধারণত আগের মতো ওপেন করে বা ওপেন সার্জারিতে এটা করি না। এটা আমরা এখন যেটা করি আর্থ্রোস্কোপিক ওয়েতে ম্যানেজ করি। সাধারণত হাঁটুতে দুটো ফুটো করে, একটাতে ছোট ক্যামেরা ঢুকিয়ে এবং আর একটিতে আমাদের পোর্টাল দিয়ে আমরা লিগামেন্ট রিকনস্ট্রাকশনটা করি। আচ্ছা, অনেক নিখুঁতভাবে জিনিসটা হচ্ছে। পুরো প্রসিডিউরটা করতে কতক্ষণ সময় লাগে? পুরো প্রসিডিউর এটা ঠিক 1.5 থেকে 2 ঘন্টা প্রয়োজন হয়। খুবই সামান্য সময়ের মধ্যে হচ্ছে এটি। এবং কতদিন পর্যন্ত হসপিটালে স্টে করার দরকার হয়, এবং স্বাভাবিক লাইফে ফিরে যেতে কতদিন সময় লাগে? এই সার্জারিটার সবচেয়ে অ্যাট্রাকটিভ পার্টটা হচ্ছে যে এখানে হসপিটাল স্টে খুবই কম। আচ্ছা, 2 থেকে 3 দিন হসপিটালে থাকলেই এই সার্জারিটা করা যায়। এবং বিদেশেও এই সার্জারিটা পপুলার হয়েছে যে হসপিটাল স্টেটা খুব কম, এবং বিদেশেই এটি বেশি পপুলার। এবং এই কারণে কিন্তু আমাদের দেশের যারা এই জাতীয় সমস্যা নিয়ে আছেন, তারা আর্থ্রোস্কোপির কথা চিন্তা করলেই বাইরে চলে যাচ্ছেন। তো সেটি আসলে কিভাবে আপনারা দেখেন? না, এখন সেই বাংলাদেশের আগের দুর্দিন নেই। এখন বাংলাদেশে অনেক আর্থ্রোস্কোপিক সার্জন তৈরি হয়েছে, এবং তারা বিদেশ থেকে ট্রেনিং নিয়ে, স্পেশালি কোরিয়া, ইন্ডিয়া, ইভেন অনেকে ফ্রান্সের থেকেও ট্রেনিং নিয়ে বাংলাদেশে আর্থ্রোস্কোপি সার্জারি করছে। এবং তারা খুব কৃতিত্বের সাথে এই সার্জারিটা এখন হচ্ছে বাংলাদেশে, এবং সফলভাবে হচ্ছে। কোথায় গেলে সুবিধাটা পাওয়া যাবে, একটু যদি আমাদের সাধারণ দর্শকদের জন্য বলেন। প্রথমে তো এটা অর্থোপেডিক সার্জনরা এটা প্রথমত ডায়াগনোসিস করে যে লিগামেন্ট ছিঁড়ে গেছে কিনা, পরে কখন দরকার পড়বে, পরে কনফার্ম করে অনেক সময় এমআরআই দিয়ে যে লিগামেন্ট রিয়েলি ছিঁড়ে গেছে কিনা। ছিঁড়ে যাওয়ার পরে যখন রোগীটা একটু অসুবিধা ফিল করে, তখন তারা পুনরায় আবার স্পোর্টস ইনজুরি স্পেশালিস্টের সাথে তারা যোগাযোগ করে। তখন যদি সে অ্যাসেসমেন্ট করে যদি প্রয়োজন মনে করে যে তার সার্জারিটা প্রয়োজন, তখনই সে অপারেশনটা করে।
আচ্ছা, অপারেশনের পরপর আপনাদের পরামর্শ কি থাকে রোগীদের জন্য সেটি একটু জানতে যে কোনো জয়েন্টের অপারেশনের পরবর্তী একটা রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম, প্রোটোকল অনুযায়ী রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম, প্রথম দিনে কি করবে, দ্বিতীয় দিনে, এই রিহ্যাবিলিটেশন প্রোগ্রামটা কখন থেকে শুরু হচ্ছে? অপারেশনের পরের দিন থেকে রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম শুরু হয়ে যায়। প্রথমে আস্তে আস্তে ব্যায়াম, তারপর যত দিন যাবে ব্যায়ামের ইয়েটাও বাড়তে থাকবে, ব্যায়ামের মাত্রাটাও বাড়তে থাকবে। আচ্ছা আচ্ছা, কতদিন পর্যন্ত এই ব্যায়ামটা চালিয়ে যেতে হবে সেটি কি আপনার আগে থেকে নির্ধারণ করে দেন? হ্যাঁ, এটা প্রায় 1.5 মাস থেকে 3 মাস ব্যায়াম এটা করতে হয়, এবং দেখা যায় যে সার্জারির সাফল্যটাই আসে যখন রোগী প্রপারলি ব্যায়ামটা করে। আচ্ছা, এবার ফলো আপের প্রসঙ্গে একটু আসি। মানে ফলো আপে যখন আপনাদের কাছে রোগীরা আসে সাধারণত কতদিন পর পর সেই ফলো আপটা আপনারা করেন, এবং ফলো আপে আপনারা কি দেখেন? ফলো আপে সাধারণত আমাদের যদি হাঁটুতে আর্থ্রোস্কোপি করি তাহলে হাঁটুর আশেপাশে বা কোয়াড্রিসেপস বা হ্যামস্ট্রিং বা অ্যাডাক্টার অ্যাবডাক্টার সব মাসেলগুলা পুনরায় অপারেশনের আগের মতো তার স্ট্রেংথটা ফিরে আসছে কিনা সেটা আমরা দেখি। এবং যদি স্ট্রেংথ ফিরে না আসে তাহলে কিছুটা হাঁটুর যন্ত্রণা সেটা থেকে যায়। আর অনেক সময় কিছু পেশেন্টের কিছু ইনফেকশনও হতে পারে, সেটা দেখার জন্য আমরা সিবিসি বা সিআরপিটি এসআর হাই আছে কিনা এগুলো আমরা মাপি। আচ্ছা, কোনো পরামর্শ কি থাকে রোগীদের জন্য? প্রথমত রোগীদের জন্য পরামর্শ থাকে যেন সে যেন তার লাইফস্টাইলে যেন ফিরে আসার জন্য রিহ্যাবিলিটেশনটা করে, এবং আস্তে আস্তে 3 মাস নন স্পোর্টিং থাকার পরে পুনরায় সে যেন আবার তার খেলায় ফিরে আসে। এই রিহ্যাবিলিটেশনের মাঝখানে কি কোনো মেডিকেশন বা অন্য কোনো ট্রিটমেন্টের দরকার আছে কিনা আপনি যে ব্যায়াম অথবা এক্সারসাইজের বাইরে? যদি ওনটা ছোট হলো, একটা ছোট ওন তো হয়, সাধারণত তাকে কিছুদিন খুব শর্ট টাইমে আমরা 3 থেকে 5 দিন অ্যান্টিবায়োটিক দিই, এটাই এর। আচ্ছা, এছাড়া বেশি কিছু। একটু প্রতিরোধের দিকে যাব, যেহেতু প্রিভেনশন ইজ বেটার দেন কিওর সেটা আমরা সবাই জানি। একটু এই জাতীয় সমস্যা যাতে না হয়, যাতে করে হাঁটুর এই আর্থ্রোস্কোপি করারই প্রয়োজন না হয়, কি ধরনের সতর্কতা আসলে নেওয়া উচিত বলে মনে করেন আপনি? সতর্কতা এজন্য যে অনেকেই খেলাধুলাতে পার্টিসিপেট করে, তারা ওয়ার্ম আপ বা প্রপারলি ফিজিক্যাল বিল্ড ছাড়া হঠাৎ করে, বিশেষ করে বেশ কিছু পেশেন্ট আছে তারা হঠাৎ একদিন খেলতে যায়, হঠাৎ একদিন খেলতে গিয়ে ব্যায়াম ছাড়াই খেলতে গিয়ে তারা এই ধরনের দুর্ঘটনা পড়ে। সো তাদের যদি স্পোর্টস অ্যাক্টিভিটিস আগেই তারা যদি প্রপারলি তার ফিজিক্যাল বিল্ডটা যদি বেটার হয় তাহলে লিগামেন্টাস ইনজুরি কম হয়। খাবার দাবারের কি এক্ষেত্রে কোনো ভূমিকা রয়েছে? তেমনটা না, এটা তো এক ধরনের অ্যাক্সিডেন্টের সাথে ঠিক খাবার দাবারের খুব বেশি একটা ভূমিকা নেই। স্যার, অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম আপনার কাছ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ, দর্শক মণ্ডলীকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম একটি বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি আর্থ্রোস্কোপি। এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, স্যার কিছু পরামর্শ দিলেন, এবং যে বিষয়টি বারবার করে বললেন যে খুব সফলভাবে, সুন্দরভাবে, খুব স্বল্প ব্যয়ে আমাদের দেশে অত্যন্ত অভিজ্ঞ সার্জনরা এই আর্থ্রোস্কোপির মতো অপারেশনটি, সার্জারিটি করছেন। আশা করছি এই তথ্য এবং পরামর্শ আপনাদের কাজে লাগবে। আজকে আমরা লোয়ার ব্যাকের পেনটা রিলিভ করার জন্য আমরা 7 নম্বর এক্সারসাইজে যাব। এখানে আমরা একটা খেয়াল করবো যে আমরা আগে যে 6টা এক্সারসাইজ করেছিলাম ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আপনার পেলভিসটাকে আমরা কন্ট্রাক্ট করেছি, এবং এই এক্সারসাইজ থেকে আমরা এক্সারসাইজের মাধ্যমে যেটা করে পেলভিসটাকে আমরা স্ট্রেচ আউট করবো। কারণ আমরা যদি কন্ট্রাক্ট করি তাহলে যে জিনিসটা হবে ইটস গেটিং স্ট্রঙ্গার, কিন্তু যখন আমরা স্ট্রেচ করবো তখন কী হবে, ইট উইল বিকাম ফ্লেক্সিবল। কারণ পেলভিস যদি সবসময় আপনার যদি স্ট্রংই থাকে তাহলে দেখা যাচ্ছে আপনার লোয়ার ব্যাক ইনজুরি হবে। এটা ওয়ান অফ দ্য রিজন দেখা যাচ্ছে যারা অনেক দিন ধরে, মানে যারা একদম ফিট হিসেবে আমরা ধরি, যারা লোয়ার ব্যাক ইনজুরি আছে তাদের কথা আলাদা, অনেক দেখা যায় অনেক ফিট যারা আছে যারা 6 প্যাক অ্যাপস যাদের থাকে তাদের দেখা যায় ম্যাক্সিমামই পেলভিসটা ইটস ভেরি স্ট্রং, ইটস ভেরি কন্ট্রাক্টেড। একটা সময় গিয়ে, একটা এজের পরে গিয়ে তারা এই দেখা যায় যে তাদের লোয়ার ব্যাক ইনজুরি হয়। তারা তখন ধারণা করে যে লোয়ার ব্যাক ইনজুরিটা হয়েছে ওয়েট ট্রেনিংয়ের কারণে। ইট কুড বি একটা থাকে, মানে রিজন থাকে যে ওয়েট ট্রেনিংয়ের কারণে লোয়ার ব্যাক ইনজুরি হয়, কিন্তু আসলে মেন প্রবলেমটা হচ্ছে আসলে তার অ্যাবডোমেন মাসলটা এটা হাইপার টোন। এই হাইপার টোনের কারণে ওখানে হাইপার টেনসিভ একটা
প্রেশার সবসময়ই রয়ে থাকে। এই জন্য এটাকে ব্যালেন্স হিসাবে আনতে হয়। হ্যাঁ, হ্যাভিং এ সিক্স প্যাক অ্যাবস ইজ গুড, নেসেসারি, কিন্তু এটাকে আবার ব্যালেন্স করার জন্য ইউ হ্যাভ টু স্ট্রেচ দ্য পেলভিস, তাহলে জিনিসটা ব্যালেন্স হবে। তা নাহলে মানে যেটা হবে, ইট উইল বি দ্য শো অফ মাসল, নট এ হেলদি মাসল। এখন আমরা দেখাবো যে কীভাবে নাম্বার 7 এটা করতে হয়, মানে মুভমেন্টটা করতে হয়, এবং পেলভিস এটাকে কীভাবে আমরা করবো, স্ট্রেচ করবো। এবং সেম টাইম সেকেন্ডটা যেটা করবো, আমরা যেটা বলেছিলাম যে অ্যাবডাক্টার্স মাসল অ্যান্ড অ্যাডাক্টার্স মাসলটাকে আমরা মোবাইলাইজ করবো উইথ দ্য মুভমেন্ট অফ দ্য হিপস। অ্যাবডাক্টার্স অ্যান্ড অ্যাডাক্টার্স হচ্ছে পায়ের এই সাইডে একটা মাসল, যেটা দিয়ে আপনার হিপসটা মুভ করছে, এবং আরটা হচ্ছে যেটা এইখানে মুভ করছে। যে দুইটাই কিন্তু হিপ মুভমেন্টস, এবং হিপ মুভমেন্টস কিন্তু পেলভিস ছাড়া হচ্ছে না। সুতরাং পেলভিস, অ্যাবডাক্টার্স, অ্যাডাক্টার্স, হিপস, এই চারটা মিলে যে জিনিসটা যদি মুভমেন্টটা প্রপার হয়, তার মানে কী হচ্ছে, আপনার সার্কাম মাসলে গিয়ে জিনিসটা স্ট্রং হচ্ছে এবং ফ্লেক্সিবল হচ্ছে। ইনডাইরেক্টলি জিনিসটা কী হচ্ছে, ইউ আর ফিলিং লেস পেইন এবং মোর মোবাইলিটি অ্যান্ড ফাংশনালিটি। এখন দেখাচ্ছি কীভাবে আমরা মুভমেন্টটা করবো। ওকে সাইমন, গো ডাউন। ইয়েস, খেয়াল করবেন, সেম থিং। ওকে, সাইডে থাকবে হাত, সাইমন আপ, ইয়েস। ওকে, খেয়াল বারবার কিন্তু বলছি, ব্রিথ ইন। ওয়ান্স ইউ ব্রিথ ইনের সঙ্গে সঙ্গে ফিল দ্য স্পাইন, ডোন্ট ফিল দ্য বডি। আপনি অ্যাবডাক্টার্স, অ্যাডাক্টার্স, হিপস থেকে ফিল করবেন না। ফিল দ্য স্পাইন। ওকে, ব্রিথ ইন, লেগস আপ ফ্রম দ্য স্পাইন। স্পাইনটার মাধ্যমে আপনি যখন ব্রিদিংটা নেবেন, স্পাইন উইল মুভ দ্য বডি, the legs go up. Now this is called the abduction. Now adduct, go down. Yes. এখন মুভমেন্ট আপনি খেয়াল করেন, যখন ওকে গো অ্যাগেন, ব্রিথ ইন। ওকে, এখন যেটা হচ্ছে, this is the opposite. The pelvis is getting stretched out. Okay, hips are getting contracted. Now the hips are moving by the power of the abductors muscle and the adductor muscle. Yes, go down. Okay, close, go down. যখন সে নিচে চলে যাচ্ছে, the pelvis is getting relaxed. যেহেতু ফ্লোরটার কারণে এটা পেলভিস কিন্তু উপর দিকে উঠতে পারছে না, এভাবেই আছে। এটাকে আমরা বলি ন্যাচারাল অ্যালাইনমেন্ট। তখন আলটিমেটলি কী হয়, আপনার স্পাইনের অ্যালাইনমেন্টটা ঠিক হয়ে যায়। এবং অনেক সময় লোয়ার ব্যাকে একটা সমস্যা হয়, আপনার দুইটা স্পাইনের অ্যালাইনমেন্ট ঠিক থাকে না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় মানিব্যাগ নিয়ে যারা অনেকক্ষণ বসে থাকে তাদের জন্য, অথবা সিটটা যদি বাঁকা থাকে, এই অ্যালাইনমেন্টের কারণে স্পাইনে একটা হয় সমস্যা, কিন্তু তারা ধরতে পারে না, তারা স্পাইন নিয়ে বেশি হয়ে থাকে, ব্যস্ত হয়ে যায়। কিন্তু বেসিক্যালি অ্যালাইনমেন্টটা থাকে হচ্ছে আপনার হিপসে। তখন এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা অ্যালাইনমেন্টে আনার চেষ্টা করবো বাই দিস প্রপার মুভমেন্ট। ওকে, গো অ্যাগেন। Yes, good. Yes, again. Yes, good. Okay, up. Okay. তার মানে আমরা কিন্তু দেখছি যে আমরা এতক্ষণ 6টা এক্সারসাইজ আমরা যে জিনিসটা করেছিলাম যে পেলভিসটাকে আমরা কন্ট্রাক্ট করেছি। এই একটা মুভমেন্টে আমরা পেলভিসটাকে স্ট্রেচ আউট করলাম, এবং এর সাথে হিপস এবং অ্যাডাক্টার্স অন্যান্য স্ট্যাবিলাইজার মাসলগুলোকে আস্তে আস্তে আমরা ইনভলভ করাচ্ছি। কারণ ওই মাসলগুলো যদি আপনার স্ট্রেন্থান না হয় এবং যদি অ্যাজাইল না হয়, তার লোয়ার ব্যাক পেইনটা কখনোই কিন্তু যাবে না। তো দিস ইজ দ্য সেকেন্ড, 7 নম্বর মুভমেন্ট। তো আমরা পরবর্তী প্রোগ্রাম আমরা 8 নম্বর মুভমেন্টে আসবো। তবে কিন্তু বারবারই কিন্তু জিনিসটা বলছি, যদি সিকোয়েন্স না মেনটেন করেন তাহলে কিন্তু ওই বেনিফিটটা পাবেন না। শুধুমাত্র এক্সারসাইজের কিছু বেনিফিট আপনি পাবেন, কিন্তু আমরা যেটা বলছি যে এই কয়েকটা এক্সারসাইজের মাধ্যমে আমরা প্রথমে আপনার পেইনটাকে রিলিফ করব, তারপরে আমরা জিনিসটাকে যাবো কীভাবে এটাকে ফাংশনাল করব। সুতরাং পেইনটা যদি রিলিফ করতে চান, তাহলে একদম সিস্টেমেটিক ওয়েতে এই সিকোয়েন্সে যদি এক্সারসাইজগুলো করেন, তাহলে পেইনটা রিলিফ হবে, তাহলে কিন্তু হবে না। আর একটা জিনিস বারবারই বলছি যে 4টা জিনিস সবসময় খেয়াল রাখবেন। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, ব্রিদিংয়ের সাথে আপনার স্পাইনের যে মুভমেন্ট, এবং যে স্পাইন উইল মুভ দ্য লিম্বস। যদি কোনো কারণে লিম্বস মুভমেন্টের মাধ্যমে স্পাইন মুভমেন্ট হয়, তাহলে পেন বেড়ে যাবে, কমবে না। প্রিয় দর্শক, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনায় হঠাৎ করেই পুড়ে যেতে পারে আপনার দেহের কোনো অংশ। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবার আগে প্রাথমিকভাবে কি করবেন, চলুন শুনে নেই একজন চিকিৎসকের কাছ থেকে। হঠাৎ করে যে কোনো মুহূর্তেই আমাদের শরীরে যে কোনো জায়গা পুড়ে যেতে পারে। পুড়ে যেতে গেলে প্রথমে আক্রান্ত ব্যক্তিকে অ্যাসুরেন্স নিতে হবে এবং বলতে হবে আপনি ভয় পাবেন না।
তারপর তাকে আগুনের যে জায়গাতে আগুন লেগেছে তার থেকে সরিয়ে নিতে হবে এবং তাকে কোনো কম্বল বা ভারী কোনো কাপড় দিয়ে জড়িয়ে ধরতে হবে। এরপর যে জায়গাটা পুড়ে গেছে সেখানে হচ্ছে আমাদেরকে প্রচুর পরিমাণে পানি ঢালতে হবে। এতে হচ্ছে পোড়া অংশটার ক্ষতটাও কমবে কিছুটা এবং সে আরাম পাবে। এবং আমরা যেটা দৈনন্দিন জীবনে করে থাকি অনেকেই, পেস্ট, তারপর হচ্ছে নারিকেল তেল, এসব আমরা দিয়ে থাকি, এগুলো কোনোভাবেই দেওয়া যাবে না এবং তাকে যত দ্রুত সম্ভব আমাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হবে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনে আজকের হেলথ টিপস। ঘন ঘন অ্যান্টাসিড জাতীয় ঔষধ গ্রহণের ফলে নানা স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, তাই এ ধরনের অভ্যাস পরিহার করুন। যে কোনো ঔষধ গ্রহণের পূর্বে চিকিৎসকের পরামর্শ নিন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। গ্লোকোমা চোখেরই একটি রোগ। আপনি এটুকু নিশ্চয়ই শুনেছেন যে গ্লোকোমা চোখেরই একটি রোগ, এবং এই রোগে সাধারণত সাইলেন্টলি মানুষ ব্লাইন্ড হয়ে যায়। আচ্ছা। সাধারণত মানে কোনো সিমটম নাই, মানুষ কিছু বুঝতে পারছেন না, কিন্তু একদিন দেখলে উনি ব্লাইন্ড হয়ে যাচ্ছেন। আচ্ছা। এই রোগটা হলো গ্লোকোমা। আমরা বলি সাইলেন্ট কিলার অফ ভিশন, গ্লোকোমা। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।